দর্শক শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ 24 ঘন্টা। আপনারা নিশ্চয়ই এরই মধ্যে জানেন আমাদের খুব স্বপ্নের মানুষ, আমাদের খুব প্রিয় মানুষ এবং যাকে হয়তো আমরা অনেকেই দেখিনি, সেই ম্যারাডোনা গতকাল রাতে ইন্তেকাল করেছেন। এবং তার ম্যারাডোনা হচ্ছে এমন একজন মানুষ, সেই 86 বিশ্বকাপ থেকে বাংলাদেশের কয়েক প্রজন্ম, মানে যারা তার খেলা দেখেছেন, যারা তার গল্প শুনেছেন, তাকে নিয়ে নানা রকম গল্প, তার বিশ্বকাপ জয়ের গল্প, বিশ্বকাপ জয় করতে না পারার গল্প, তাকে নিয়ে নানা রকম বিতর্কের গল্প, অসংখ্য গল্প এখনও চায়ের আড্ডায়, আমাদের পরিবারে, আমাদের দোকানে, বিভিন্ন জায়গায় চলছে। কাজেই ম্যারাডোনা যেন স্বপ্নের এক নায়ক হয়ে উঠেছেন সারা পৃথিবীর মতো বাংলাদেশের মানুষের কাছে। সেই ম্যারাডোনার স্মরণে আমাদের আজকের 24 ঘন্টা আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি ম্যারাডোনা, যে গল্পের শেষ নেই। পুরো সময় আপনার সঙ্গে থাকবো আমি মাহফুজ মিশু। দর্শক, যেমনটি বলছিলাম, ম্যারাডোনাকে নিয়ে আলোচনা করতে চাই, স্মৃতিচারণ করতে চাই, তার গল্প শুনতে চাই। সেই গল্প করার জন্য আমাদের সঙ্গে আছেন এদেশের বিভিন্ন সময়ে ফুটবলের অনেকগুলো কৃতিমুখ। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক জনাব আমিনুল হক। আমাদের সঙ্গে স্টুডিওতে আরও আছেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক এবং কৃতি ফুটবলার জাহিদ হাসান এমিলি। আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন চুন্নু। আশা করছি তিনি কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবেন। এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সংগঠক আবু হাসান চৌধুরী প্রিন্স এবং ইউথ কোচ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আপনাদের সবাইকে স্বাগত আজকের 24 ঘন্টায়। দর্শক, সারা পৃথিবীতে একটা বিশাল শোকের মাতম চলছে। ম্যারাডোনার নির্দেশ, আর্জেন্টিনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ব্রাজিলে রীতিমতো গ্রাফিতি আঁকা হচ্ছে। বহু রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং কেবল ফুটবল নয়, কি ক্রীড়াঙ্গনের সবাই অনলাইনে, অফলাইনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের শোক জানিয়েছেন। আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার জনাব আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু। চুন্নু ভাই, আপনাকেও স্বাগত। আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। ম্যারাডোনাকে নিয়ে আমরা বলছিলাম আপনি আসার আগেই যে একটা বিশাল অধ্যায়ের সমাপ্ত হলো মনে হয়। যদিও ম্যারাডোনা ফুটবল ছেড়েছেন অনেক আগে এবং ম্যারাডোনার শেষ বিশ্বকাপ জয় 1986 সালে। ক্লাব ফুটবল থেকে উনি বেশ আগে বিদায় নিয়েছেন, কিন্তু উনি ছিলেন একটা আলোচনায়। ম্যারাডোনাকে নিয়ে অনেক গল্প ছিল। আমার ঠিক মনে পড়ে না যে কোনো ক্রীড়া ব্যক্তিত্বের প্রয়াণে এত শোক এর আগে কি আপনারা বিশ্ববাসী কখনো দেখেছে? আমার দেখা মতে আমি কখনো এরকম দেখিনি। আমি প্রথমেই শোক বার্তা জানাচ্ছি, ম্যারাডোনার রুহের মাগফিরাত কামনা করছি। কারণ আমার অত্যন্ত প্রিয় খেলোয়াড়, আমি যাকে ফলো করতাম, আমি যখন খেলতাম তাকে ফলো করতাম, সেই সময়ই খেলতাম। তো সেই লোকের অকাল প্রয়াণ আমাকে খুব ব্যথা দিয়েছে। তো আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে, এটা ম্যারাডোনা নিজেই কিন্তু তৈরি করেছে। আপনি 86-এর বিশ্বকাপ দেখেছেন কিনা আমি জানি না, দেখেছেন নিশ্চয়ই। দেখেননি? আমার ছোট ভাইরা বোধহয় দেখেছে কিনা আমি জানি না, আসলে বিশ্বকাপ যে ফাইনাল রাউন্ড হয়, ফ্রম দ্য বিগিনিং, অর্থাৎ ফার্স্ট ম্যাচ থেকে শেষ ম্যাচ পর্যন্ত, ফাইনাল পর্যন্ত ম্যারাডোনা যে ফুটবল খেলেছে অবিস্মরণীয়, যেটা না দেখলে বিশ্বাস করা যাবে না। অর্থাৎ তার কিছু সৃষ্টিশীল খেলা ছিল, পায়ের নৈপুণ্য ছিল, কারুকাজ ছিল, এবং বিশেষ করে ইংল্যান্ডের বিরুদ্ধে যে দুটো গোল করেছে, এটা বলে আছে হ্যান্ড অফ গড, ঈশ্বরের গোল, হাত। তো এই যে গোলটা করেছে, এটা আমি বলবো একটা মানে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। বুদ্ধিমান একটা খেলোয়াড়, সে হাতকে ইউজ করে থাকলেও রেফারি কোনো মতেই দেখার উপায় ছিল না। তো যার জন্য সেই গোলটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, অনেক কিছু হয়েছে। তো তারপরে যে উইনিং গোলটা করেছে, ওটা ছিল আরও অত্যন্ত সুন্দর একটি গোল। আমার দেখা মতে, এই জগৎ দেখা মতে ওয়ান অফ দ্য বেস্ট এবং ফাইনেস্ট গোল ইন দ্য ওয়ার্ল্ড। যে মধ্যমারের আগ থেকে, নিজেদের বক্সের সামনে থেকে বলটা ধরে একে একে 4-5টা প্লেয়ারকে কাটিয়ে লাস্টে গোলকিপারকে কাটিয়ে যেভাবে গোল করেছে, এটা ম্যারাডোনাকে দিয়েই সম্ভব হয়েছে। অনলাইনে যে কত মিলিয়ন মানুষ এই গোলটি বিশেষ করে গত দুদিনে দেখছে, বিশেষ করে নতুন প্রজন্মের তারিখ। আমি একটু আমিনুল হক ভাই আপনার কাছে আসতে চাই। ধরেন উনি মাঠের মানুষ, কিন্তু উনি মাঠ ছেড়ে মানুষের হৃদয়ে একটা জায়গা করে নিয়েছেন। উনি বাংলাদেশে কখনো আসেননি, তার আসার একটা ইচ্ছের কথা বঙ্গবন্ধুর এই জন্মশতবার্ষিকীতে আলোচনা চলছিল, সেটি হওয়ার আগেই তিনি চলে গেলেন। প্রশ্নটা হলো যে মাঠের মানুষের হৃদয়ের ভিতরে ঢুকে গেলেন, এবং সেটা নিশ্চয়ই এটার জন্য উনি আলাদা কোনো পাবলিসিটি, কোনো পিআর ফার্ম রাখেন নাই, কোনো ধরনের প্রোপাগান্ডা চালান নাই, কোনো ধরনের কূটনীতি করেন নাই, কিন্তু ঢুকে গেলেন। তার মানে ম্যারাডোনা কি কেবল একজন ফুটবলারই ছিলেন, নাকি হি ওয়াজ সামথিং ডিফারেন্ট? ডেফিনেটলি সামথিং ডিফারেন্ট ছিল, এই কারণে যে আসলে 86 ওয়ার্ল্ড কাপের পরে বিশ্ববাসী নতুন আর্জেন্টিনাকে চিনেছে, বিশ্ববাসী ম্যারাডোনাকে চিনেছে ফুটবলের মাধ্যমে, এবং ফুটবলের পরবর্তীতে খেলা ছেড়ে দেওয়ার পরেও কিন্তু সে বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু সামাজিকভাবে বা তার যে
বিদ্রোহী মনোভাব ছিল, সব কিছু নিয়ে কিন্তু সে সবসময় আলোচনায় ছিল। এবং সবচেয়ে বড় কথা সেটি হচ্ছে যে ম্যারাডোনার মতো ফুটবলার কিন্তু আসলে যুগে যুগে নয়, শতাব্দীতে আসে। তো আমরা জানি না যে ম্যারাডোনা আজকে বিশ্ববাসীকে কাঁদিয়ে চলে গেছে। সো এই ধরনের ফুটবলার আবার কোন প্রজন্মর পরে কোন প্রজন্মে আসবে আমরা জানি না। সো আমার কাছে যেটি সবচেয়ে বিশেষত মনে হয় সেটি হচ্ছে যে ম্যারাডোনা শুধু একজন ফুটবলার ছিলেন না, তিনি প্রত্যেকটি মানুষের, বিশ্ববাসী, শুধু বাংলাদেশ নয়। আজকে আমরা দেখেন, যদি বাংলাদেশের কথা একটু প্রেক্ষাপটে চিন্তা করি, আর্জেন্টিনার সাপোর্টার দেখা যায় যে আমার পাশেই বসে আছে অনেকেই যারা আর্জেন্টিন সাপোর্ট করে, বা আমি ব্রাজিল সাপোর্ট করি, তারপরেও কিন্তু ম্যারাডোনাকে ব্যক্তিগতভাবে বলেন বা একজন আইডল, একজন আইকন হিসেবে কি শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ, এবং শুধু ক্রীড়াঙ্গনের মানুষ নয়, যারা সাধারণ মানুষ, যারা ফুটবলকে পছন্দ করে বা হাঁটতে চলতে হয়তো ফুটবলের সাথে তাদের ন্যূনতম কোনো যোগাযোগ নেই, তারাও কিন্তু ম্যারাডোনাকে চেনে যে ম্যারাডোনা কে। এই যে তারপরে তার যে চলে যাওয়ার পরে বিশ্ববাসীর যে উন্মাদনা বা বিশ্ববাসীর যে একটি শোকের ছায়া, এটি কিন্তু আসলে মানে ম্যারাডোনার জন্যই এটা সম্ভব হয়েছে, শুধু ফুটবলার হিসেবে নয়, তার ব্যক্তিগতভাবে বলেন, তার আলোচনা সমালোচনা সব কিছু মিলিয়ে কিন্তু আসলে তিনি সবার মন জয় করেছিলেন দেখে কিন্তু আজকে সারা বিশ্বের মানুষ তার জন্য কাঁদছে। জি এমিলি ভাই, যেটি আমিনুল হক ভাই বলছিলেন যে উনি আসলে আর্জেন্টিনা ফুটবল এসবের ঊর্ধ্বে একটা জায়গায় চলে গিয়েছিলেন। আমরা যারা ৮৬ বিশ্বকাপ দেখি নাই, কিন্তু আমার মনে আছে ৯০ বিশ্বকাপের সময় বাংলাদেশে কি পরিমাণ ভিউ কার্ড ম্যারাডোনার প্রিন্ট হয়েছে, এই পরিসংখ্যান আমরা ঠিক জানি না। কিন্তু ধরেন তখন বাংলাদেশের ফুটবলের এমনি একটা উন্মাদনা ছিল, আবাহনী মোহামেডানের উন্মাদনা, তার সঙ্গে সেই ইতালির বিশ্বকাপ। ফলে আপনারা যারা ফুটবলে আসলেন বা ফুটবলটাকে জীবনের ব্রত হিসেবে বেছে নিলেন, তাদের পিছনে নিশ্চয়ই খুব বড় একটা প্রভাবক, বড় একটা শক্তি হিসেবে নেপথ্যে ম্যারাডোনা কাজ করেছেন। ডেফিনেটলি শুরুতেই আমি আসলে মানে এটা আমি বলবো সারা ওয়ার্ল্ডের জন্য একটা বড় ক্ষতি আর কি। কারণ ম্যারাডোনা এমন একজন ফুটবলার এবং সে ফুটবলটাকে এমন একটা উচ্চতায় নিয়ে গিয়েছিল যার কারণে কিন্তু সারা পৃথিবী আজকে তার মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছে। আপনি যেটা বললেন যে ম্যারাডোনা সবাইকে ইন্সপায়ার করেছে, শুধু আমি না, সারা পৃথিবীর সব জেনারেশনকে। আমরা যারা আমার 87-এ জন্ম, আমি যখন আমার 94-এর ওয়ার্ল্ড কাপ হয় তখন আমার বয়স 7 বছর। আর আমার ফ্যামিলিতে সবাই কিন্তু ফুটবল খেলি আমরা সবাই। তো ওইখান থেকে আমি যখন ফুটবলটা বোঝা শুরু করি তখনই কিন্তু একজন স্পোর্টসম্যানের নাম আমার কানে আসে, সে হলো ডিয়েগো ম্যারাডোনা। অনেস্টলি এটা শুধু আমার ক্ষেত্রে না, আমার মনে হয় সবার ক্ষেত্রেই। তো সবার উপরে থেকেই কিন্তু ম্যারাডোনা আসলে এই জায়গাটা তৈরি করেছে। তো ইনস্পায়ারের জায়গা যেটা বলেছেন, অবশ্যই ম্যারাডোনা ছিল সবার আইডল। এবং আমরা যখন আস্তে আস্তে প্রফেশনাল ফুটবল খেলি, ম্যারাডোনাকে ইনস্পায়ার হিসেবে নিয়েই কিন্তু ফুটবল কেরিয়ার শুরু করি। পরবর্তী সময় হয়তো ম্যারাডোনার সব খেলাগুলি দেখতে পাইনি, পরবর্তী সময় ইউটিউবে তার হাইলাইটস দেখেছি, তার 86-এর যে একা একটা ওয়ার্ল্ড কাপ জিতানো যায় সেই ম্যাচগুলি দেখেছি। তো ওখান থেকেই কিন্তু আস্তে আস্তে ম্যারাডোনার প্রতি ভালোবাসা, ইনস্পায়ার হওয়া এবং ফুটবলের প্রতি বেশি আসক্তি হওয়া। দেখেন, ম্যারাডোনা যখন রিটায়ার্ডে চলে যায়, খেলার পরবর্তী সময় কিন্তু সে নানাভাবে কিন্তু বিতর্কিত হয়েছে, বাট এই বিতর্কগুলি কিন্তু কোনোভাবেই লাইমলাইটে আসেনি, বিকজ তার ওয়ার্ল্ড ফুটবলে যে তাকে কিন্তু কোনোভাবেই কিন্তু ছোট করতে পারেনি, বিকজ সে ফুটবলে যে অবদান রেখে গেছে, যে উচ্চতায় নিয়ে গেছে, সেটা কিন্তু তার মৃত্যুর পর এখন আপনি যেটা শুরুতেই বলেছেন যে পৃথিবীতে অন্য কেউ মৃত্যুর পরে এরকমের হয়েছে কিনা, চুন্নু ভাই যেটা বলেছেন। আমাদের সঙ্গে একজন যুক্ত হয়েছেন ফুটবল সংগঠক আবুল হাসান চৌধুরী প্রিন্স। আবুল হাসান চৌধুরী প্রিন্স, আপনি যদি শুনতে পান, আপনার সঙ্গে খুব বেশি দিন না, 12 বছর আগে ম্যারাডোনার দেখা হয়েছিল, যদি আমি ভুল না করি, কলকাতায়। আপনি নিঃসন্দেহে সৌভাগ্যবান। আপনি কি সেই ঘটনাটা নিশ্চয়ই আপনার মনে পড়ে, আমাদের সঙ্গে একটু শেয়ার করবেন? থ্যাংক ইউ। 2008-এ আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে প্রফেশনাল লিগ কমিটির মেম্বার ছিলাম। তখন আমাকে বড় ভাই, বিএফএফ এর মেম্বার, আপনারা সবাই চেনেন, যিনি মারা গেছেন কিছুদিন আগে, গোলাম রাব্বানী হেলাল, উনি এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলেন। তো আমাকে বললো, প্রিন্স, আমি তো ম্যারাডোনার সাথে আমার দেখা হয় নাই, তুই যদি এটা ব্যবস্থা করিস কলকাতা আসতে। তখন আমি সাথে সাথে পশ্চিমবঙ্গের স্বনামধন্য ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী, ওনাকে টেলিফোন করলাম, দাদা আমার বড় ভাই আর আমি আসছি। তো বললাম মোস্ট ওয়েলকাম। এবং সে রাষ্ট্রীয় আমন্ত্রণে আমাদেরকে নিমন্ত্রণ করলেন। আমরা যথারীতি কলকাতায় গেলাম এবং সল্টলেক স্টেডিয়ামে পরের দিন অনুষ্ঠান ছিল, সেখানে আমরা গেলাম। সেখানে সালাউদ্দিন ভাইও গিয়েছিলেন।
আমাদের আমন্ত্রিত অতিথি হিসাবে। সেই দিন এত লোক ছিল, সেখানে 1 লক্ষ উপরে স্টেডিয়ামের লোক ছিল। যখন এত লোক দেখে সে কাপড়টা মানে জার্সিটা খুলে সে মাথা উপরে উড়াচ্ছে এবং বলছে যে আমাকে আমাকে এত লোক ভালোবাসে, আমি কলকাতা না আসলে বুঝতাম না। কিন্তু পরবর্তীতে আমি যখন তার সাথে দেখা করলাম, আমি সালাউদ্দিন ভাই, হেলাল ভাই সহ এত লোকারণ্য ছিল, যার ফলে আমরা তার সাথে ছবিটা তুলতে পারলাম না। তখন আমি প্রয়াত ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তীকে বললাম, দাদা আমরা দেখা করতে পারলাম না। তখন উনি একটা লোককে ডেকে বললো, এই এদেরকে 2টা কার্ড দিয়ে দাও। সেটা পরের দিন কলকাতার একটা ইন্টারন্যাশনাল ITI ইন্টারন্যাশনাল, ওখানে ম্যারাডোনা নিলাম করবে। সেখানে সেই অনুষ্ঠানে আমরা যোগ দিলাম। সেখানে একটা জার্সির স্ট্যান্ড করছে, সেটা 10 লাখ 15 লাখ টাকা করে বিক্রি হচ্ছে। তো তারপরে বললো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গেস্টরা দেখা করার জন্য। বিশ্বাস করেন, আমি আর হেলাল ভাই মানে কাঁপতে কাঁপতে ম্যারাডোনার পাশে হেলাল ভাই গেল, এবং আমি মোবাইলে ছবি তুলছি, দেখছি শুধু ম্যারাডোনাকে, যে আমাকে হেলাল ভাই একটা বকা দিয়ে বলে, প্রিন্স ছবি তোলো তাড়াতাড়ি। তারপরে আমি অনেকক্ষণ পরে ছবি তুললাম। পরে আমি আবার ছবি তুললাম পাশে, যখন আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ক্রেস্টটা দিলাম। সত্যি তার মতন একজন ফুটবলার, লিজেন্ডারি ফুটবলার কাছে পেয়ে আমি আবেগে আপ্লুত হয়ে গেলাম। এবং হেলাল ভাই তাকে পা ধরে সালাম করলো, এবং সে ম্যারাডোনা মানে কত বড় মাপের প্লেয়ার, সে তাকে নিচে থেকে বুকে জড়ায় দিলো। তো আমি আশ্চর্য হয়ে গেলাম। তো হেলাল ভাই চোখের পানি রাখতে পারছেন আমি দেখছি, কিন্তু আমি সত্যি আমি আবেগে আপ্লুত, এবং আমি ধন্যবাদ জি, দেব। দারুণ। আমরা আপনার আপনার ওই সময়ের অনুভূতি কি হয়েছিল সেই গল্প নিশ্চয়ই শুনবো। আমাদের সঙ্গে কি আব্দুর রাজ্জাক সাহেব যুক্ত হয়েছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ইউথ কোচ? আব্দুর রাজ্জাক ভাই শুনতে পাচ্ছেন? জি, রাজ্জাক ভাই, আপনার সঙ্গে ওনার দেখা হয়েছিল আরব আমিরাতে, আমি যদি ভুল না করি। দেখা হওয়ার পরের গল্পটা আসলে শুনতে চাই, কিভাবে দেখা হলো সেটি না, দেখা হওয়ার পরে কোনো কথোপকথন হয়েছিল কিনা, কিংবা বাংলাদেশ নিয়ে আমাদের দেশের মানুষের ফুটবলের প্রতি যে ভালোবাসা, সেটি কি ম্যারাডোনাকে জানাতে পেরেছিলেন সেই সময়? ধন্যবাদ আপনাকে, যমুনা টিভিকে। তো অ্যাকচুয়ালি আমরা প্রথম মাঠে প্র্যাকটিস করছিলাম ওই মুহূর্তে। ইন দি মিন টাইমে একটা লিমুজিন গাড়ি আসলো কালো। তো আমি মনে করেছিলাম যে হয়তো কোনো আরব আসছেন। তা যখন উনি খালি হাফ প্যান্ট পরা এবং লাল জার্সি পরা নেমেছেন, তখন বুঝতে পারলাম যে আমাদের দি ম্যারাডোনা আমাদের আসছে। তো ওই মুহূর্তে আমি সত্যি অভিভূত হয়ে গেছি। আমি, আমার পাশে ছিল পরিতোষ দেওয়ান, বললাম কি পরিতোষ, আমাদের গুরু চলে আসছে। আমি দৌড়ে যেয়ে ওনাকে রিসিভ করে নিয়ে এসে মাঠের ভিতরে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমাদের প্লেয়ারদের সাথে পরিচয় করে দিই। আমি ইউনিফাইড ফুটবল টিমের কোচ ছিলাম, তো সব ডিসেবলদের এবং অ্যাথলেটদের সাথে পরিচয় করে দেওয়ার পরে উনি সবার সাথে হাত মিলালেন এবং ওয়াইফাই করলেন, মানে হাত উঁচু করে, এবং অনেকে জড়ায় ধরলেন, মুখে সবসময় হাসি। এবং তিনি যে কত বড় মানুষ, এবং সবাইকে যে বুকে জড়ায় ধরছে, কেউ ওয়াইফাই দিচ্ছে, কেউ মানে। তারপর আমরা একজন জিজ্ঞেস করলাম, আমি বললাম কি, ক্যান ইউ গিভ ইউর স্কিল প্লিজ, ওয়ার শো। তো দ্যাট টাইম উনি বল জগলিং করলেন, জগলিং করে একটা বলটা উঠালেন, সিন ড্রপ দিয়ে বলটা উঠায় তিনি জগলিং করা আরম্ভ করলেন। আমি ওই সময় সত্যি অভিভূত হয়ে গেলাম যে তার ছোট্ট একটা মেয়েকে আমাদের ছেলেরা হাতে তালি দিয়ে বসলো। তারপরে সবাই লাইন ধরে ছবি তুললেন। তোলার পরে ওনাকে জিজ্ঞাসা করলাম যে তুমি বাংলাদেশে কেন আসছো না, বাংলাদেশের মানুষ তো তোমার জন্য পাগল। তো আমি শুনেছি বাংলাদেশে নাকি অনেক প্লাক ওঠে, এবং ম্যারাডোনা আমার নামে নাকি অনেক এখানে গর্জিয়াস ভাবে লাইফ লিড করে তোমাদের বাংলাদেশে। তো আমার যে কোনো ম্যানেজমেন্ট যদি অথবা ইভেন্ট ম্যানেজমেন্ট যদি আমাকে ইনভাইট করে, এই কথাগুলো হলো আমাদের অর্থাৎ ইন্টারপ্রিটারের সাথে। তখন সে বলছিল যে আমি ইনভাইট পেলে আমি যাব, কারণ আমি দেখব এই দেশটা, যে এই দেশে নাকি হাজার হাজার লক্ষ লক্ষ পতাকা ওঠে। তখন আমি বললাম কি যে আমরা অপেক্ষা আসি তোমার মতন মানুষকে দেখার জন্য। তারপরে উনাকে
নিয়ে আমি গাড়ির কাছে নিয়ে গেলাম, নিয়ে বিনয়ের সাথে এবং ভদ্রতার সাথে দরজাটা খুলে ওনাকে উঠায় দিলাম। এটাই ছিল আমাদের সত্যিকার অর্থে একটা টাচ জি ওনার সাথে। জি, দারুণ। আপনার কাছে নিশ্চয়ই আরো অনেক গল্প আছে, আমরা সেই গল্প শুনতে চাই। তার আগে আমরা একটা বিরতি নিব, কিন্তু বিরতির আগে চুন্নু ভাই, উনি একজন ভয়ঙ্কর রকমের রাজনীতি সচেতন মানুষ ছিলেন। চে গুয়েভারা দ্বারা দারুণভাবে তিনি উদ্দীপ্ত ছিলেন এবং তার খুব কাছের বন্ধু ছিলেন ফিদেল ক্যাস্ট্রো, যিনি 2016 সালে মারা গেছেন এবং একই দিনে। ফলে একজন ফুটবলারের সমাজের প্রতি যে দায়বদ্ধতা, আমরা তার ব্যক্তিগত আচরণ, তার হাসি মাখা মুখ, কখনো দর্শকদের বা ভক্তদের সঙ্গে খারাপ ব্যবহার না করা, সেগুলো তো শুনলাম, কিন্তু এর বাইরে সমাজ বিনির্মাণেও তার একটা অংশগ্রহণ ছিল। প্যালেস্টাইনের জন্য তিনি প্রকাশ্যে কথা বলেছেন, যেখানে পশ্চিমা বিশ্বের অনেকেই সেটির বিরোধিতা করেছেন। ফলে সেই ম্যারাডোনা একজন মানুষের জন্য ক্রীড়াঙ্গনের বাইরে গিয়েও আদর্শ হয়ে উঠেছিলেন হয়তো। সেই প্রসঙ্গে আপনার মূল্যায়ন শুনবো দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক অনেক ধন্যবাদ। ম্যারাডোনাকে নিয়ে কথা বলছি আমরা, আলোচনার শিরোনাম ম্যারাডোনা, যে গল্পের শেষ নেই। বিরতির পর ফিরলাম আবারও। আমরা ম্যারাডোনার স্মৃতিচারণ শুনছিলাম। আমরা এর আগে দুজনের গল্প শুনেছি যাদের সঙ্গে ম্যারাডোনার সরাসরি দেখা হয়েছিল। এরপর যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। 2018 বিশ্বকাপেও আপনার সঙ্গে সবশেষ ম্যারাডোনার দেখা হয়েছিল, সম্ভবত আরও একবার দেখা হয়েছিল। খুব ছোট্ট করে যদি একটু আপনার অনুভূতির কথা বলেন। ধন্যবাদ। আসলে ম্যারাডোনা কিন্তু এমন একটা সময় এই অনুভূতির কথাটা প্রকাশ করছি, যখন ম্যারাডোনা আমরা আমাদের সেই চাইল্ডহুড থেকে দেখে এসেছি। ম্যারাডোনা আসলে লিভিং লিজেন্ড, ফুটবলের কিংবদন্তি, কিং অফ দ্য ফুটবল। তো এই সকল কিছু দেখে এসে যখন আসলে 2018 সালে ম্যারাডোনাকে যখন ফিফা ওয়ার্ল্ড কাপ রাশিয়াতে যখন আসলে আমি ওর সাথে দেখা হয়, প্রথম দেখাটা হয় হচ্ছে গিয়ে আর্জেন্টিনার প্রথম খেলা ছিল, সেটা হচ্ছে গিয়ে প্রথম খেলা আইসল্যান্ডের সাথে, যেখানে আসলে সবার খুব অনুমান ছিল যে আর্জেন্টিনা সেই ম্যাচটাকে জিতবে, যেহেতু আইসল্যান্ড খুব মানে নবাগত একটা টিম। আসলে কিন্তু সেখানে আইসল্যান্ডের সাথে আর্জেন্টিনার ড্র হয়। তো ওই ম্যাচে ম্যারাডোনার সাথে দেখা হওয়া খেলার আগে এবং তার পরবর্তীতে ফাইনাল খেলার সময় পুনরায় ম্যারাডোনার সাথে দেখা হওয়া, যে সময় আসলে অলরেডি আর্জেন্টিনা টুর্নামেন্ট থেকে, বিশ্বকাপ থেকে বাদ হয়ে গিয়েছে। তো তখন আসলে ম্যারাডোনার সাথে ফাইনালের দিন আমার যেটা কথা হয়েছিল যে আসলে মানে ওকে বলেছিলাম যে অলরেডি আর্জেন্টিনা টুর্নামেন্টে নেই, যেটা হচ্ছে ফিফা লাউঞ্জের কথা হচ্ছে স্টেডিয়াম ওর সাথে আমার। আর্জেন্টিনা বাদ হয়ে গিয়েছে, তো আশা করি পরবর্তী বিশ্বকাপে থাকবে, তো নেভার মাইন্ড, এই টাইপের কথাবার্তা। এবং ওর সাথে যেহেতু এর আগে আমার একবার দেখা হয়েছিল বিশ্বকাপ শুরুর দিকে, তো তখন ও আমাকে মিস্টার বাংলাদেশ বলে ডেকেছিল। তো সেই ফাইনাল খেলার দিনও তো মিস্টার বাংলাদেশ, হোপ টু সি ইউ অ্যাগেইন এবং গিভ মাই রিগার্ডস টু ইউর কান্ট্রি, এইভাবে কথাবার্তা হয়েছিল। এবং ওর সাথে আমি আবারও ফাইনাল খেলার দিন পুনরায় একটা ছবি তোলার জন্য রিকোয়েস্ট করলে ও খুব সুন্দরভাবে আমাকে জড়িয়ে ধরে আমাকে সেই ছবিটা তুলতে দেয়। তো এই ছোট যে আসলে ওর সাথে যে 2-3 বার যে দেখা হয়েছে, প্রতিবারই 2-3 মিনিটের করে যে আলাপ হয়েছে, এই ক্ষুদ্র আলাপ থেকে আসলে বোঝা যায় মানে ওরা আসলে শুধুমাত্র খুব বড় খেলোয়াড় এবং লিজেন্ডারি, লিভিং লিজেন্ড প্লেয়ার তাই না, তারা খুব আসলে বড় মনের মানুষও ছিল। এবং হঠাৎ করে যে কাউকে যে আসলে অমায়িক ব্যবহার দিয়ে যে কাউকে আপন করে নেওয়া, নিজের করে নেওয়া, এবং তার যে আসলে ম্যারাডোনা যে হি ইজ এ ম্যান অফ জয় এবং হি ইজ এ ম্যান অফ গ্লিটারিং, যে জায়গায় যায়, যে জায়গাতে গিয়ে তার সেই উৎপীড়ন, তার সেই ঔজ্জ্বল্যটা যে সেই জায়গায়, সব জায়গায় ওই টোটাল জায়গাটাকে ছড়িয়ে যায়, এটা প্রকৃষ্ট উদাহরণ ছিল আমি নিজে যেটা দেখেছি ম্যারাডোনা। জি, নিঃসন্দেহে। আমরা সুযোগ পেলে আবার আপনার সঙ্গে কথা বলবো। চুন্নু ভাই, যেটা বিরতির আগে কথা বলছিলাম, এই যে এই মানুষটার রাজনীতির প্রতি এক ধরনের দায়, মানুষের প্রতি এক ধরনের ধরেন সুদূর প্যালেস্টাইনে যখন মানুষের উপর নির্যাতন, তখন তিনি কথা বলেছেন, তার সঙ্গে বামপন্থী ধারার একটা মিল ছিল। ফলে তিনি কি আসলে ভীষণভাবে অনেক কিছু পরিবর্তনও করতে চাইতেন আপনার মনে হয়? আসলে উনি একটা প্রতিবাদী কণ্ঠস্বর, আমি যতটুকু জানি, যতটুকু দেখেছি। আপনি দেখেন ফিফার অনেক কর্মকাণ্ডে সে কিন্তু বিরক্ত, বিভিন্নভাবে সে প্রকাশও করেছেন। হ্যাঁ, প্রকাশও করেছেন। এবং সে যেই জায়গা থেকে এসছে, অর্থাৎ একদম নিম্ন শ্রেণী থেকে আসছে, ওই মানবতা সে কিন্তু দেখে আসছে ওইখান থেকে, যার জন্য তার ভিতরে মানবতা বোধটা অনেক বেশি। সেই জন্য যারা প্রতিবাদী কণ্ঠস্বর, যেমন ফিদেল কাস্ট্রো, ধরেন চে গুয়েভারা, তো এরা কিন্তু প্রতিবাদী মানুষ এবং তাদের সঙ্গে সে সম্পৃক্ত হতে চেয়েছিল সবসময়, এবং এই পৃথিবীটাকে ওইভাবে চেঞ্জ করতে চেয়েছিল। যার জন্য তাকে আমরা বারবার দেখেছি যে মানবতার জন্য লড়াই করার জন্য, মানবতার জন্য কথা বলার জন্য, মানবতার জন্য কাজ করার জন্য। এবং সে চেষ্টা করেছে যে অন্তত
এই পৃথিবীতে যে নিম্ন শ্রেণী শোষিত মানুষ আছে তাদের পক্ষে কিন্তু কাজ করার জন্য সেই চেষ্টা করেছে। কথা বলেছে। জি, আমিনুল ভাই, আরেকটা জিনিস অনেকেই বলেন যে ফুটবলের যে গ্লোবালাইজেশন সেটা হয়েছিল ম্যারাডোনার হাত ধরে, এবং সেটা ৮৬ বিশ্বকাপ থেকে। মানে ফুটবলের প্রতি এত মানুষের ঝোঁক, সেটা হি মেড ইট। তারপরে হয়তো উনি খুব বেশি খেলেননি, কিন্তু সেটা কন্টিনিউ করেছে। ফলে ফুটবল বিশ্বে ধরেন ম্যারাডোনা ফিজিক্যালি কালকে থেকে আর নাই, কিন্তু ম্যারাডোনাকে ছাড়া কি ফুটবল বিশ্ব আসলে কখনো ভাবা যায় বা থাকবে সত্যি সত্যি? আর আমার কাছে যেটি মনে হয় যে আসলে 86 ওয়ার্ল্ড কাপের পরে আমরা যেটি নিয়ে আলোচনা করছি বা সারা বিশ্ববাসী আলোচনা করছে যে মানে ফুটবলটাকে সারা বিশ্বে যে স্টাবলিশমেন্ট করার জন্য 86 বিশ্বকাপটি কিন্তু আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই পৃথিবীর ফুটবলের জন্য আমি মনে করি, এবং সেটির মানে কারিগর ছিল হচ্ছে দিয়াগো ম্যারাডোনা, এবং তারই হাত ধরে কিন্তু আসলে বিশ্ব ফুটবলে যেইভাবে আসলে প্রত্যেকটি ওয়ার্ল্ড কাপ আমরা দেখেছি যে ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে। বাট দিয়াগো ম্যারাডোনার যেই টেকনিক বা ট্যাকটিক্স, যেই ধরনের আমরা আসলে ক্রিয়া নৈপুণ্য দেখেছি তার পায়ের মাধ্যমে, তার ক্রিয়া কৌশলীর মাধ্যমে, এই টেকনিকগুলি কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে আমরা যতই ওয়ার্ল্ড কাপ দেখি না কেন, মানে ম্যারাডোনার দ্বারাই কিন্তু ওই নৈপুণ্যগুলি সম্ভব হয়েছে, যার কারণে কিন্তু আসলে মানে বিশ্ব ফুটবলের কাছে বলেন বা সবার কাছে বলেন, মানে ম্যারাডোনা অটোমেটিক্যালি সবার কাছ থেকে মানে আলাদা। এবং ম্যারাডোনা আসলে এই ধরনের ফুটবলার আসলে শতাব্দীতে জন্মগ্রহণ করে, এবং ম্যারাডোনাকে মানে এই পৃথিবী যতদিন থাকবে আমি বিশ্বাস করি ম্যারাডোনার নামটি ততদিন থেকে যাবে বিশ্ব ফুটবলে। জি, এমিলি ভাই, সেক্ষেত্রে ক্লাব ফুটবলের কথা আসে, ম্যারাডোনা এমন একটা ক্লাবে গেলেন ইতালির, যে ক্লাবটা খুব বড় ক্লাব না, খুব নামি দামি ক্লাবও না, বাট উনি সেই ক্লাবটাকে নিয়ে ফাইট করলেন এবং একের পর এক সফলতার গল্প লিখলেন। ফলে আপনার কাছে কি মনে হয় যে একটা তো হচ্ছে ব্যক্তি ফুটবলার, আর একটা হচ্ছে টিম লিডার বা গুড অর্গানাইজার, সে জায়গাটাও তো ম্যারাডোনাকে নিশ্চয়ই আমাদের স্মরণে রাখতে হবে বহু বছর। এইসব কারণেই কিন্তু ম্যারাডোনা সবার থেকে আলাদা। দেখেন, বার্সেলোনা থেকে যখন সে নেপোলিতে যায়, তখন কিন্তু নেপোলি কিন্তু সিরিয়াতে কিন্তু খুব বাজে অবস্থায় ছিল। সিরিয়াতে কিন্তু নেপোলিতে ততটা অবস্থান ছিল না, বাট হায়েস্ট পেড দিয়ে কিন্তু ম্যারাডোনাকে নিয়েছে যে সিরিয়াতে নেপোলি ভালো কিছু করবে, এবং সেটা একক নৈপুণ্যের কারণেও কিন্তু সিরিয়া জিতেছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। সব কিছু মিলেই কিন্তু ম্যারাডোনা নেপোলিকে কিন্তু একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যেটা কিনা 86-এর ওয়ার্ল্ড কাপের পর আর্জেন্টিনা একটা সারা পৃথিবীকে জানান দিয়েছে যে আর্জেন্টিনা সবসময়ের জন্য ওয়ার্ল্ড কাপ একটা ফেভারিট দল। তো নেপোলির ক্ষেত্রেও কিন্তু ম্যারাডোনাই কিন্তু সেই জিনিসটা তৈরি করে দিয়ে গেছে। দেখেন, 86-এর চুন্নুবারা যেহেতু মানে একদম খেলা দেখেছে, বাট আমি শুনেছি যে গ্যারি লিনেগার একটা কথা বলেছিল যে ম্যারাডোনার হাত দিয়ে যখন গোল করে তখন বলেছিল যে হ্যাঁ ম্যারাডোনা ঠিক আছে হাত দিয়ে ওটা গোল করেছে, বাট পরের গোলটা কি করেছে, যে 6 জন কাটিয়ে যে গোলটা শতাব্দীর সেরা গোল যেটা বলা হয়। তো সবাই কিন্তু আসলে ম্যারাডোনাকে ওইভাবেই কিন্তু মূল্যায়ন করে, এবং আজকের বিভিন্ন সারা ওয়ার্ল্ডের বিভিন্ন পত্রিকাতে কিন্তু নিউজ আসছে যে গড অফ ফুটবল ডেথ, মানে এটা তো আসলে ও অর্জন করে গিয়েছে। তো এই জায়গাগুলি আমি বলবো যে তার ফুটবল কারিশমা দিয়েই কিন্তু সেই জায়গাটা অর্জন করেছে। জি, আমরা আমাদের সঙ্গে আবু নাঈম সোহাগ আছেন। সোহাগ ভাই, আবু নাঈম সোহাগের সঙ্গে আমরা একটু আগেই কথা বলেছি। আমাদের সঙ্গে আছেন আবুল হাসান চৌধুরী প্রিন্স ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই। প্রিন্স ভাই, শেষ সময় আপনার কাছে আরেকটু জানতে চাই, এই বাংলাদেশে আমরা বিভিন্ন এই মানুষের এত জনপ্রিয়তা, তাকে শেষ পর্যন্ত যে বাংলাদেশে কোনো অনুষ্ঠানে, সেটা চ্যারিটি হোক রাষ্ট্রীয় হোক, আনতে পারলাম না, সেই বিষয়টা আপনাকে পীড়া দেয় কিনা, খুব সংক্ষেপে যদি একটু বলেন। আসলে যারা কলকাতা এনেছিল সেলিব্রিটি ম্যানেজমেন্ট, আপনারা নিশ্চয়ই জানেন যে আর্জেন্টিনা আর নাইজেরিয়া যে টিমটা এসেছিল, সেলিব্রিটি ম্যানেজমেন্ট, ওরা আমার দুজনে আমার বন্ধু, একজন ভাস্কর, একজন পান্ডে। ওদের সাথে অলরেডি আমরা কথা বলেছিলাম, হ্যাঁ, যে ম্যারাডোনাকে আনার ব্যাপারে। আসলে আমাদের দুর্ভাগ্য, আমরা যে কোনো সার্কামস্টেন্স আনতে পারি নাই। যদি বেঁচে থাকতো অবশ্যই সে বাংলাদেশে আসতো, এটা আমার কাছে মনে হয়। কারণ যখন আমরা দেখা করেছি, হেলাল ভাই বাংলাদেশ সম্বন্ধে বললো যে তোমার এখানে অগণিত ভক্ত আছে এবং এত ফ্ল্যাগ যে বাংলাদেশ ছেয়ে যায়, বলে যে আমারও ইচ্ছা তোমাদের বাংলাদেশটা দেখার। তো আমার মনে হয় আসলে ওরা যদি বেঁচে থাকতো অবশ্যই বাংলাদেশে আসতো। জি, অনেক অনেক ধন্যবাদ আবুল হাসান চৌধুরী প্রিন্স ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু রাজ্জাক ভাইয়ের কাছে যেতে চাই। রাজ্জাক ভাই, আপনি তো ইউথ টিমের কোচ, ফলে এই ধরেন ম্যারাডোনা হয়তো নাই এখন, ফিজিক্যালি নাই, কিন্তু তারপরেও আমাদের এই তরুণ ফুটবলারদের প্রশিক্ষণে তার কথাবার্তা, তার খেলার স্টাইল, তার নেতৃত্বের গুণ,
তার জীবন আচরণ সবকিছু নিয়ে নিশ্চয়ই আপনারা এখনো তরুণ ফুটবলারদেরকে শেখাতেন এবং ভবিষ্যতেও শেখাবেন। দি ম্যারাডোনা ইজ এ আমাদের ফুটবল আইকন। সে শুধু আর্জেন্টিনার সম্পদ নয়, সে হলো পুরো ওয়ার্ল্ডের আইকন, 700 মানে কোটি মানুষের আইকন সে। আর সে কোনো গ্লোবাল মানে অর্থাৎ কোনো দেশের মানুষ না, সে হলো আমাদের পৃথিবীর একজন মানুষ। তার আইকনটা এবং তার আদর্শিক দিকগুলো আমরা যে তার ফুটবল কৌশল, যে স্কিল, যে টেকনো এবং প্র্যাকটিস গুলো আমরা যা দেখি, এটা আমাদের ইয়ুথ ডেভেলপমেন্টকে আমরা ইউজ করতে চাই। আর ইউজ কেন করব না, তার যে শৈলী, তার যে আর্ট, এটা অ্যাস্ট্রোথিক্স যে ফুটবল, সেই ফুটবলটা আসলে ম্যারাডোনা নতুন করে আমাদের এই প্রজন্মকে দিয়েছে। আমি অ্যাকচুয়ালি জার্মানিতে বেকেনবাউয়ারের সাথে আমি দেখা করেছি, কিন্তু বাট আমার জার্মান টিম আমার সবচেয়ে প্রিয়। কিন্তু এই মানুষগুলো যে প্লে, আমাদের মারাডোনা, তারপরে পুশকাস, তারপরে এই বিভিন্ন প্লেয়ার, এদের যে শৈলী, এই শৈলীটা আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে যে দেওয়া উচিত, এটা তো আমরা কোচটা সবসময় ভাবি। এবং এখন তো ইউটিউব এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যম আসছে, এই মাধ্যমের থেকে আমাদের ছেলেদের, আমাদের যারা নিউ জেনারেশন, আমাদের যারা নতুন যে 5G জেনারেশন আসতেছে, আমরা এদের কীর্তিকলাপগুলো, এদের যে অ্যাস্ট্রোলজিস্ট নান্দনিক তত্ত্বগুলো, এগুলো আমরা আসলে ট্রান্সফার করা উচিত এবং করি আমরা। তার মানে কাজের মধ্য দিয়ে ম্যারাডোনা বহুদিন আমাদের ফুটবলেও বেঁচে থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ আব্দুর রাজ্জাক ভাই আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আবারও একটা বিরতি নেব, বিরতি থেকে ফিরে আলোচনা করতে চাই যে ম্যারাডোনাকে 94 সালে বিশ্বকাপ খেলা অবস্থায় ডোপ টেস্টের মাধ্যমে তাকে এক ধরনের ফুটবল বিশ্ব থেকে বিদায় নিতে হলো, বিশ্বকাপ থেকে। তারপরে নারী কেলেঙ্কারি, মাদক কেলেঙ্কারি, নানা রকম কেলেঙ্কারিতে ম্যারাডোনাকে জড়িয়েছেন। এবং কেউ কেউ বলেন, আমরা আজকেও পড়ছিলাম যে এর সঙ্গে ফুটবলের সঙ্গে মাফিয়াদের সংস্রব, ক্লাবের যে অর্থনৈতিক নানা কর্মকাণ্ড, সেগুলোর একটা শিকার হয়তো ম্যারাডোনা শেষ বয়সে এসে হয়েছিলেন, যেটি তার শারীরিক যে বিভিন্ন অসুস্থতা, তার পিছনেও একটা বড় প্রভাব হয়তো কাজ করেছে। ফলে আপনাদের সেই সম্পর্কে ধারণা কি, সেটি শুনবো দর্শক। তার আগে আবার একটা বিরতি নিচ্ছি, নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, অনেক ধন্যবাদ যারা সঙ্গে আছেন। আশরাফুদ্দিন আহমেদ চুন্নু ভাই, আমরা জানতে চাচ্ছিলাম ম্যারাডোনার জীবনে নানা বিতর্ক, এবং এই বিতর্কের সঙ্গে তার আচরণগত কিছু বিষয় তো রয়েছে, ধরেন মাদক, নারী সংস্রব ইত্যাদি নিয়ে নানা রকমের অভিযোগ রয়েছে। কিন্তু এর নেপথ্যেও কি কিছু থাকতে পারে? কেউ কেউ বলেন সেটি, অনেকেই বলে, এবং সে সময় কিন্তু অনেকবার পত্রপত্রিকায় এসছে, আপনি যখন সে নেপোলিতে খেলতে যায়, ওটা কিন্তু একটা মাফিয়া এলাকা, সেই সময় সেই মাফিয়াদের কন্ট্রোলে হয়ে চলে যায়। তখন থেকে কিন্তু তার এই যে কথাগুলি আসছে, মাদক, বিভিন্ন অপরাধমূলক ব্যাপার, এটা কিন্তু তখন থেকে কন্টিনিউ হচ্ছে। তো আমি মনে করি এটা একটা বিরাট বড় প্রভাব পড়েছিল সেই মাফিয়াদের, যার জন্য সে এখান থেকে একবার যদি কেউ মাদকে ঢুকে যায়, ওইখান থেকে বেরিয়ে আসা কিন্তু অনেক টাফ, অনেক টাফ। তারপরেও অনেকবার চেষ্টা করেছে, সে বেরিয়ে আসতে পারেনি। এই যে বলবো যে মাফিয়াদের একটা প্রভাব সবসময় তার উপরে ছিল। এবং সেটার কারণে কি তার এই যে ধরেন তার বয়স মাত্র 60 বছর, তিনি নিয়মিত ফুটবলার ছিলেন, পরে তার শারীরিক যে ফিটনেস, সেটা অন্যদের চেয়ে বেশি থাকার কথা অবশ্যই। তো ফলে সেটি কি তাকে তার অসুস্থতার নেপথ্যেও সেরকম কিছু থাকতে পারে বলে আশঙ্কা করেন আপনারা? না, আসলে অ্যাজ এ স্পোর্টসম্যান সবসময় কিন্তু ফিজিক্যালি ফিট থাকে, সে কিন্তু এই মাদকের জন্য কিন্তু টোটালি আনফিট হয়ে গেছে। আপনি দেখেন তার ফিজিকটা, দেখেন খেলোয়াড়ি অবস্থায় কি ছিল, আর এই শেষের দিকে এসে কি হয়েছে, অনেক মোটা হয়েছে, ওয়েট অনেক গেইন করেছে। এটা কোনো মতেই কাম্য নয় বা স্বাভাবিকও না, যার জন্য সেই তাড়াতাড়ি কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছিল, বারবার অসুস্থ। এর আগেও কিন্তু অসুস্থ হয়েছে, এই কিছুদিন আগে অসুস্থ হয়েছে, তার আগেও হয়েছিল। কারণটা হচ্ছে তার ফিজিক তাকে কন্ট্রোল করতে পারছিল না। জি আমিনুর ভাই, এরকম জায়গায় ধরেন এই মানুষগুলোর জীবনী, তাদের লাইফ স্টাইল, তাদের খেলার ভালো ভালো রেকর্ড, সেগুলো তো ফুটবলের জন্য একটা বড় সম্পদ হতে পারে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই কাজগুলা কি আনুষ্ঠানিকভাবে আগে কখনো করেছে, আছে প্রাতিষ্ঠানিকভাবে, নাকি ইন্ডিভিজুয়ালি হয়তো আপনারা কেউ কেউ করেন বা কোনো কোনো কোচ করে? সেটির প্রাতিষ্ঠানিকীকরণ করা আমাদের ফুটবলের স্বার্থে জরুরি কিনা? না, ডেফিনেটলি আপনি যে কথাটি বলেছেন সেটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি, এখন পর্যন্ত আমাদের মনে হয় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিংবা হয়তোবা ইন্ডিভিজুয়ালি কোনো কোচ কিংবা কোনো খেলোয়াড় হয়তোবা কিছু ফুটেজ রেখে দিল যেটি ভবিষ্যতে কাজে লাগাতে পারে, বাট
আমাদের প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোনো রেকর্ড বা কোনো কিছু রাখে বলে আমার কাছে মনে হয় না, যেটি অত্যন্ত জরুরি। কারণ একটি কথা বলতে হয় কি, যেমন আমাদের বাংলাদেশের ফুটবলের স্বাধীনতার পর থেকে শুরু করে এ যাবৎকালে যত অর্জন, আমার কাছে মনে হয় যে আমরা যে চ্যাম্পিয়নশিপগুলি অর্জন করেছি সেগুলিরও কোনো প্রাতিষ্ঠানিক রেকর্ড আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আছে। সো এটি ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ম্যারাডোনার যে ফুটেজগুলি রয়েছে বা তার যে সকল রেকর্ডগুলি রয়েছে সেটা বিশ্ববাসীর কাছেই রয়েছে, বিশ্ব ফুটবল সংস্থার কাছেই রয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ আলাদা করে একজন লিজেন্ডারি ফুটবলার, বিশ্ব ফুটবলের একজন কর্ণধার বলা চলে, যে তার যে ফুটেজগুলি রয়েছে, তার যে রেকর্ডগুলি রয়েছে, সেটা যদি আলাদা করে একটি মানে আমরা আলাদা করে একটি জায়গায় তৈরি করতে পারি, যে ম্যারাডোনা গ্যালারি বা এই জাতীয় কিছু করে এটা কিন্তু আমরা ধরে রাখতে পারি ম্যারাডোনাকে স্মরণ করার উদ্দেশ্যে। এবং আরেকটি বিষয় আমি আসলে বলতে চাই, যেটি আমার মনে হয় যে ফুটবলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে পেলেকে আমরা দেখেছি 10 নম্বর জার্সি পরে খেলতে, তারপরে আমরা ম্যারাডোনাকে দেখেছি 10 নম্বর জার্সি পরে খেলতে। এই যে 10 নম্বর জার্সির প্রতি যারা স্ট্রাইকিং পজিশনে খেলে বা বিভিন্ন সময় মিডফিল্ডে খেলে, তাদের আলাদা একটি অ্যাট্রাকশন ছিল। এবং এটি কিন্তু অবশ্যই আমি বলবো যে কালো মানিক পেলেকে দেখে কিংবা ম্যারাডোনাকে দেখেই কিন্তু বিশ্ব ফুটবলে, শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, বিশ্ব ফুটবলে কিন্তু এই 10 নম্বর জার্সির প্রতি আলাদা একটি চাহিদা এবং আলাদা একটি আকৃষ্টতা ছিল। এটি কিন্তু লিজেন্ডারি ফুটবলার ম্যারাডোনার কারণে কিন্তু সেই অর্জনটি এই বিশ্ববাসীর যে ফুটবলার রয়েছে বিশ্বব্যাপী, তারা কিন্তু সেটিকে অর্জন করেছে। জি এমিলি ভাই, আপনি নিজে 10 নম্বর জার্সি পরে খেলতেন আমাদের মনে আছে, ফলে আপনার ওই সময় 10 নম্বর জার্সি পাওয়া অথবা সেটা নেওয়া বা তার আগে পরের ওই সময়গুলোতে নিশ্চয়ই নিজের অজান্তে মাথার ভিতরে একজন ম্যারাডোনা কাজ করতেন কোনো না কোনোভাবে। ডেফিনেটলি 10 নম্বর জার্সিতে আমিনুল ভাই যেটা বললো সেটা আলাদা হয়েছে ডিউ টু ম্যারাডোনার কারণে। কারণ ম্যারাডোনা 10 নম্বর জার্সি পরে বিশ্বকাপ জিতছে, পরবর্তী সময়ে 10 নম্বর জার্সি আপনার লিওনেল মেসি বা ওয়ার্ল্ডের সব বড় প্লেয়াররা যারা স্ট্রাইকিং পজিশনে খেলে বা প্লেমেকার হিসেবে খেলে তারা পরে খেলছে, এবং এই জার্সিটার একটা আলাদা মূল্যায়ন সেটা তৈরি হয়েছে অবশ্যই ম্যারাডোনার কারণে। পেলেও পড়েছে, তো অবশ্যই এটা যেহেতু আমি পড়েছি এটা অবশ্যই একটা প্রাউডের ব্যাপার। কারণ 10 নম্বর জার্সি আপনি চাইলেই পড়তে পারবেন না, সেটা একটা ওয়েট রয়েছে এবং সেটা পরে কিন্তু আপনাকে নিশ্চয়ই পারফর্ম করতে হবে। আপনি 10 নম্বর জার্সি পরে মাঠে শুধু চেহারা দেখালে তো সেটা হবে না, কিন্তু ডেফিনেটলি এইটার একটা ওয়েট আছে এবং সেটা আপনাকে প্রতিদিনই কিন্তু সেই মাঠে গিয়ে আপনাকে সেইটার একটা প্রতিফলন দেখাতে হবে। সেইখান থেকে অবশ্যই আই ফিল প্রাউড যে আমি 10 নম্বর জার্সি জাতীয় দলে পেরেছি, ক্লাব দলেও যতদিন এখনও খেলছি 10 নম্বর জার্সি পরে খেলার চেষ্টা করছি, তো এটা অবশ্যই একটা প্রাউডের জায়গা। জি আমরা আরেকবার একটু আবু নাইম সোহাগ ভাইয়ের কাছে যেতে চাই, বাফুফের সাধারণ সম্পাদক। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নানা রকম বড় বড় ইভেন্ট করেছেন, এর মধ্যেও আমরা জানি ফুটবলের নানা রকম সীমাবদ্ধতাও রয়েছে আমাদের, কিন্তু তারপরেও ধরেন আমরা একজন ম্যারাডোনার সঙ্গে আমার দর্শকদেরকে, বাংলাদেশের মানুষদেরকে বাংলাদেশের মাটিতে এনে পরিচয় করিয়ে দিতে পারিনি। এটি আপনাকেও নিশ্চয়ই বহুদিন কষ্ট দিবে কিংবা এক ধরনের অস্বস্তি, এক ধরনের গ্লানি নিশ্চয়ই কাজ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের মধ্যেও। ধন্যবাদ। হ্যাঁ, আসলে এই জিনিসটা তো মানে এত কাছে এই জিনিসটা না করতে পারছি। এই জিনিসটা বলার আগে অবশ্যই প্রথমে ধন্যবাদ দিতে চাই আমাদের সুন্দর ভাই রয়েছেন, আমাদের এখানে রয়েছেন, আমাদের এখানে অমিলি রয়েছেন, তাদের অনেক স্টেট দিয়ে অনেক গঠনমূলক আলাপ আলোচনা শুনলাম। সো অফকোর্স খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, যে গল্পের শেষ নেই। এখানে একটা জিনিস একটু বলতে চাই, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু সাম্প্রতিক নয়, যেটা আমিনুল ভাই বললেন যে আমাদের আসলে ডাটাবেস, আমাদের আর্কাইভ, হ্যাঁ এগুলো ছিল না। স্বাধীনতার প্রায় আগামী বছরে আমরা স্বাধীনতার 50 বছরে গিয়ে পৌঁছবো, বাট এইগুলো আসলে কেউ করার প্রয়োজন মনে করেনি। কিন্তু বাস্তবে কিন্তু ইদানিং সময় আমরা ডিজিটালাইজেশন, আর্কাইভিং, রেকর্ড কিপিং, তারপরে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করা, তারপরে ওয়েবসাইটের মাধ্যমে সাথে কিছু ইনফর্ম করা, আমাদের নিজস্ব ডাটাবেস মেনটেন করা, এগুলো করতে গিয়ে আমাদের বাধার সম্মুখীন হচ্ছে। আমরা 70s 80s তিন্নি ভাইদের, কাজী সালাউদ্দিন, সালাম মুস্তাফি, বাদল রয়, তাদের খেলাকে আনতে গিয়ে কিন্তু আমাদেরকে আছে, তাদের কাছে রয়েছে, বাট সেগুলো পুনরায় সেগুলোকে অ্যাক্টিভিটি করা, বের করা একটু ট্রাবল সম্ভব, বাট আমরা এগুলো করছি আমাদের ফুটবলের সোনার ইউটিউব থেকে, এবং সামনে সুন্দর ইউটিউব যেন আবার ফিরিয়ে আনতে পারি সেটার জন্য কাজ করছি। আমরা তিন্ন ভাই এখান থেকে জেনে থাকবেন কিছুটা, আমরা তিন্ন ভাইয়ের সাথে বেশ কিছু কাজ করেছি জাতীয় দলের বিভিন্ন ডাটাবেস নিয়ে, সেগুলো নিয়ে কাজ করছি। এটা সবাইকে জানিয়ে যেটা মূল প্রসঙ্গ যেটা আমাকে বলা হলো সেটা বলতে চাই যে আসলে ম্যারাডোনাকে কিন্তু বাংলাদেশে আনার ব্যাপারে কিন্তু আমাদের সম্মানিত সভাপতি মুজিব বর্ষের শুরুর দিকে আমাদের 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
জন্মশতবার্ষিকীতে আমরা যে মুজিব বর্ষ উপলক্ষে যথেষ্ট করছি বঙ্গবন্ধু সাব চ্যাম্পিয়নশিপ, যেটা সেপ্টেম্বর 2020-এ আমরা আয়োজন করতে চেয়েছিলাম, যেটা প্যান্ডেমিক করোনার কারণে আয়োজন করা সম্ভব হয়নি। সেখানে কিন্তু বাসুকে ডিসিপ্লিন নিয়ে এবং মুজিব বর্ষ উপলক্ষে যে জাতীয় কমিটি হয়েছে, সেই জাতীয় কমিটিকে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হয়েছিল। যে জাতীয় কমিটির একজন সদস্য হচ্ছে বাফুফের সম্মানিত সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। আমরা কিন্তু বাফুফে ঘোষণা দিয়েছিলাম যে আমাদের বঙ্গবন্ধু সাব চ্যাম্পিয়নশিপে আইদার ওপেনিং অথবা ক্লোজিং সেপ্টেম্বর মাসে ম্যারাডোনা বাংলাদেশে আসবে, এবং সেটার জন্য কিন্তু আমরা ম্যারাডোনার যে এজেন্ট প্রতিষ্ঠান তাদের সাথে আমরা অনেক কমিউনিকেশন করি, ইমেল করি, এবং আমরা কিন্তু একটা পর্যায়ে চূড়ান্ত করে ফেলেছিলাম যে ম্যারাডোনা যে 2 দিনের জন্য বাংলাদেশে আসবে, সেই 2 দিনই তার কর্মকাণ্ড কি হবে, তার আইটিনারি কি হবে, তার অ্যারাইভাল কি হবে, প্রত্যেকটি কোন হোটেলে তিনি থাকবেন, এবং সাধারণ জনগণের জন্য মুজিব বর্ষ পালন উপলক্ষে তার কর্মকাণ্ড কি হবে, ধানমন্ডি 32 নম্বরে যাওয়া, সকল কিছু নিয়ে আমরা কিন্তু একটা মোটামুটি খসড়া পরিকল্পনা করেছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করা থেকে শুরু করে সকল কিছু, বাট হঠাৎ করে আসলে করোনার কারণে অনেক কিছু জি পরিবর্তন হতে বাধ্য হয়েছে, অনেক কর্মকাণ্ড আমাদেরকে বাদ দিতে হয়েছে। বাট হাওয়েভার এটা অবশ্যই যতদিন বেঁচে থাকবো বা আমাদের ফুটবল অঙ্গনে সবার জন্য আসলে সেটা একটা বেদনা থাকবে যে বাংলাদেশে এই ফুটবলের এই জাদুকরকে, ফুটবলের এই কিংকে আমরা আনতে যে একটা পারলাম না। অপরচুনিটি জি, ক্রিয়েট হয়েছিল, জি, আমাদের হাতে আরেকটু সময় আছে, আমরা একটু আশরাফ ভাই, চুন্নু ভাই আপনার কাছে একটু বলতেই চাই যে ধরেন এই মানুষটা এত সফল কিন্তু তার চরিত্রটা একটু বহেমিয়ান হয়ে থাকলো আমাদের কাছে ক্ষুদ্র দু একটি বিতর্কের কারণে। কিন্তু আমরা একটা জিনিস দেখছি যে এরকম তারকারা যখন মারা যান তখন একটা অংশ এটার বিরোধিতা করেন, সেই বিতর্কগুলো নিয়ে অনেক সোচ্চার হন, সেটা গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। ম্যারাডোনার ক্ষেত্রে সেটি হয়নি। আসলে ম্যারাডোনার ক্ষেত্রে হয়নি, কারণটা কি, ম্যারাডোনা যে মাপের খেলোয়াড় ছিল, যেভাবে সে অর্জন করেছে, অর্থাৎ মানুষের মনকে যেভাবে কেড়ে নিয়েছে, সেখান থেকে কিন্তু এই যে ঘটনাগুলি তার ব্যক্তিগত জীবনে ঘটে গেছে, হয়তোবা সে লিজেন্ডারি ফুটবলার, সে সারা পৃথিবীর একটা লিজেন্ড, তার কিন্তু ছোট্ট একটা ঘটনা যদি খারাপ হয় সেটা কিন্তু এত বড় করে ছাপিয়ে দেয়। এটা কিন্তু একটা ব্যাপার আছে, এটাকে আপনাকে বুঝতে হবে। তো আমার আমার মানুষের কাছে এই জিনিসটা ওইরকমভাবে উপস্থাপন হয়েছে যে ম্যারাডোনা করছে, এটা ছোট্ট ব্যাপার, এটা বড় করে ফেলছে, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, যার জন্য ম্যারাডোনার প্রতি মানুষের যে আস্থা, মানুষের যে বিশ্বাস, মানুষ যেভাবে খেলা দেখেছে তাকে, যেভাবে দেখে তাকে মানুষ বড় হয়েছে, মানে অনুপ্রাণিত হয়েছে, যার জন্য এই জিনিসটা এখন ছেপে গেছে। এটা কিন্তু তার কোনো ব্যাপারই এটা কেউ কথা বলছে না, শুধু মারা গেছে আমাদের লিজেন্ডারি ফুটবলার, বিশ্বের একজন অন্যতম সেরা খেলোয়াড়। আমি বলবো যে আমার একজন অত্যন্ত প্রিয় খেলোয়াড় মারা গেছেন। জি জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা আলোচনা শেষ করতে চাই। অনেক ধন্যবাদ চুন্নু ভাই, অনেক ধন্যবাদ আমিনুল হক ভাই, অনেক ধন্যবাদ জাহিদ হাসান এমিলি, আমাদের সঙ্গে আরো যুক্ত আছেন আবু নাইম সহ, আপনাকে ধন্যবাদ। ম্যারাডোনার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাতে চাই। একই সাথে আমরা যেটা বলতে চাই, ম্যারাডোনা মানে গতির প্রতীক, ম্যারাডোনা মানে জীবনের প্রতীক, ম্যারাডোনা মানে তারুণ্যের প্রতীক, একই সাথে ম্যারাডোনা মানে ন্যায়ের প্রতীক। ফলে সেই চেতনা এবং সেই বার্তা যদি সারা পৃথিবীর ফুটবলারদের মতো বাংলাদেশের তারুণ্য, বাংলাদেশের ফুটবল, বাংলাদেশের অন্যান্য ক্রীড়ামোদী যারা, ক্রীড়ার সঙ্গে সংশ্লিষ্ট যারা, তারা যদি সেই বার্তাটা নিতে পারেন, তাহলে ম্যারাডোনার জীবন আচরণ, তার জীবদ্দশায় যা করে গেছেন সেখান থেকে নিশ্চিতভাবে সমৃদ্ধ হবে বাংলাদেশও। সেই শুভকামনায় শেষ করতে চাই। ভালো থাকবেন সবাই।